গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু your ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। ওয়্যারলেস অপারেটর তোমরা যারা পাস করেছো পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে অসংখ্য তোমাদের অভিনন্দন এবং সামনে মাঠ বা মেন পরীক্ষার জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। দেখো যে ওয়্যারলেস অপারেটরদেরও কি হচ্ছে যে একটা বিশাল বড় সম্ভাবনা। তার কারণ একবার ভ্যাকান্সি ছাড়া হয়েছে, আবার যে কবে ছাড়বে হয়তো 5 বছর 10 বছর হয়ে যেতেও পারে। তার কারণ এইখানে তো বেশি পুলিশের দরকার হয় না, বেশি স্টাফের দরকার হয় না। তো যে 1126 মেল ক্যান্ডিডেট সিট আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য 125, এই যে টোটাল 1251 1250 সিট, মানে বিশাল সিট বলতে পারো। এবং মেয়েদের ক্ষেত্রে সায়েন্সের ক্যান্ডিডেট হিসাবে সেই তুলনায় অনেক বেশি বলতে পারো। তাই মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে। তাই আমি বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেট এবং যারা মেল ক্যান্ডিডেট রিজার্ভ ক্যান্ডিডেট আছো তাদেরকে বলবো তোমরা অন্যান্য পরীক্ষায় পাস করে থাকলে ওয়্যারলেস অপারেটরটাকে ফোকাস করো, কারণ এখানে তুমি সহজেই, মানে এসআই এর থেকে যেমন এখানে কম্পিটিশন অনেকটাই কম, মানে এই জায়গাতে একটা সিট তুমি সিকিউর করতে পারো। যারা তিনটেই পাস করেছে অনেকে জানতে চাইছে যে কিভাবে তিনটে জিনিসকে ব্যালেন্স করবে, তাদের ক্ষেত্রে আমি বলবো কারো যদি সায়েন্স বা মানে হচ্ছে টেকনিক্যাল দিক যদি মানে ভালো থাকে, স্ট্রং থাকে, টেকনিক্যালের দিক যদি স্ট্রং থাকে, তাহলে বলবো যে হয় ওয়্যারলেস সুপারভাইজার বা ওয়্যারলেস অপারেটরকে টার্গেট করো। কিন্তু অনেকের মধ্যে কি থাকে যে স্বপ্ন থাকে এসআই হওয়ার, যে এসআই হবে, তাহলে সেই ক্ষেত্রে এসআইটা ফোকাস করো। কিন্তু আমার মনে হয় যে যাদের সুপারভাইজার আছে এবং এসআই দুটোই আছে, দুটোকে সমান গুরুত্ব দিয়ে পর পর মানে তৈরি করা যাবে না। কারণ সুপারভাইজারের ক্ষেত্রে হিউজ সিলেবাস এবং তাদের নিজেদের সাবজেক্ট নিয়ে কোশ্চেন হবে। আবার এসআই এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ হিউজ পরিমাণ সিলেবাস। ওয়্যারলেস অপারেটরটা এসআইটা হয়তো দুটোকে নিয়ে এগিয়ে যাওয়া যেতে পারে। তবে আমি যাদের ক্ষেত্রে বলবো, যাদের ক্ষেত্রে এসআইটাই মেন স্বপ্ন, যে এসআই মানে হতেই হবে যে কোনো মূল্যে, তাদের ক্ষেত্রে বলবো ডেসক্রিপটিভ পার্টটা ভালো করে করো এবং ওয়্যারলেস অপারেটরের জন্য প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে করো। আর ওয়্যারলেস অপারেটর কি কি জিনিস করতে হবে, কিভাবে স্মার্ট স্টাডি করতে হবে, সেই ব্যাপারটা আমি পরে আসছি। আর যাদের ক্ষেত্রে মনে হবে যে কোনো একটা চাকরি আমার দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো দেখে নাও যে তোমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভালো থাকে টেকনিক্যাল, তাহলে ওয়্যারলেস অপারেটর থাকো। আর যদি না থাকে তাহলে আমি বলবো যে হয় কনস্টেবল বা এসআই, ওইগুলোর মধ্যে যে কোনো একটা ফোকাস করো। এবার একটা জিনিস, ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রেও পিএমটি পিএটি কি রকম হবে, মানে কোনো কি ছাড় পাওয়া যাবে? তো দেখো যে খুব কম ক্যান্ডিডেট পাস করানো হয়েছে, এই দিক থেকে অনেকে এটা বলছে যে আবার নাকি সেকেন্ড লিস্ট বের হতে পারে ওয়্যারলেস অপারেটরের, বা এসআইরও নাকি সেকেন্ড লিস্ট বের হতে পারে। তো এই প্রসঙ্গে আমার ব্যক্তিগত মতামত জানিয়ে রাখি যে যারা পাস করতে পারোনি কোনো উম্মিদ রাখবে না, কারণ সেকেন্ড লিস্ট বের হবে না। একটা কারণে সেকেন্ড লিস্ট বের হয়, যদি আনসার কিতে ভুল থাকে পরবর্তীকালে আবার দেখা যায় যে ঠিক হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বেরোতে পারে। যেমন এক্সারসাইজের ক্ষেত্রে কি হয়েছিল, 4টে কোশ্চেন রং ছিল আনসার কি, পরবর্তীকালে যখন আনসার কি প্রকাশ করলো দেখা গেল সেই 4 নম্বর কমিয়ে যারা যারা পাস করেছে সবাইকে আবার মাঠে ডাকা হয়েছিল। কিন্তু এখন তো আগেই আনসার কি দিয়ে দেওয়া হয়, তাই এরকম কোনো ব্যাপার হবে না। আর একটা জিনিস, যে মাঠে সাকসেস রেট এখন অনেক বেশি। আগে কি হতো যে মাঠে অনেক প্রচুর ফেল করতো, কিন্তু এখন তো সবাই অ্যাওয়ার হয়ে গেছে, অ্যাওয়ারনেস পেয়ে যাচ্ছে যে আগে থেকে, সেই জন্য প্র্যাকটিস করে রাখছে, তাই মাঠে ফেল কম করছে। তো সেই অনুযায়ী ধরো আমি যদি মানে যেটা 10 গুণ ডাকা হয়েছে, তাতে যদি তো আমার মোটামুটি 12,000 13,000 ক্যান্ডিডেট পাস করেছে, আমি মানলাম যে সাকসেস রেট 50% তো হবে, কি 40%ই হলো, তবু তো 4,000 5,000 ক্যান্ডিডেট পাস করে যাবে, মেন পরীক্ষা দেবে। তো সেকেন্ড লিস্ট আর বের হবে না আশা করি। ঠিক আছে, অন্য পরীক্ষায় তোমরা মনোনিবেশ করো। তাও দেখো যে হাইটের ব্যাপার যেটা রয়েছে, 167 সেমি মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 160 সেমি জানো। আর মেলদের ক্ষেত্রে মিনিমাম ওজন কত, ওয়েটটা দেখো যে 56 কেজি। ঠিক আছে, এটা 1 কেজি কম আছে, 57 কেজি লাগে মনে হয় কনস্টেবলের ক্ষেত্রে, এখানে 56 কেজি চাওয়া হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 48 কেজি। আর মেলদের ক্ষেত্রে হচ্ছে তোমার চেস্ট যেটা, সেটা হচ্ছে 78, না ফুলিয়ে, আর 5 মিনিট ফোলাতে হবে। এই জায়গাতে বলেছি যে হাইটের ব্যাপারে কারো কিছু করার থাকে না, হাইট যে ব্যাপারটা সেটা কারো কিছু করার থাকে না। কিন্তু এমন হতে পারে যারা কনস্টেবলে হাইট পাওনি অল্পের জন্য, 1 সেমি বা 2 সেমি, তারা এসআই বা ওয়্যারলেস অপারেটরে হাইট পেতে পারো। তার কারণটা কি হয়, এখানে যেহেতু ক্যান্ডিডেট পরিমাণ কম থাকবে, তাই তোমাকে একটু টাইম দেওয়া হবে, হেল্প করা হবে, বা হয়তো তোমাকে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে করাতে হবে, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। তবে সেই ক্ষেত্রে যারা 1 সেমি বা 1.5 সেমি মানে অল্পের জন্য পাওনি, তারা অবশ্যই চেষ্টা করো, মানে আশা ছাড়বে না, মাঠে একবার যাও। অন্যান্য গোর্খা কারবালিশ জানো, এগুলো অনেকবার আগে আলোচনা করেছি, এগুলো নিয়ে আর আলোচনা করছি না, মেন সিলেবাসে আমরা চলে যাচ্ছি, চলো। ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশনের সিলেবাস কি কি আছে দেখো, যে প্রথম ফার্স্টে যে চ্যাপ্টার হচ্ছে মেকানিক্স, মানে হচ্ছে 1D মোশন 2D মোশন, মানে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, রিলেটিভ মোশন আপেক্ষিক গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন, ইনার্সিয়া ফ্রেমস,
বিভিন্ন নির্দেশতন্ত্র যেগুলো আছে, মাস, নিউটনস থ্রি লস, কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি, গতিশক্তি, মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ টোটাল এনার্জি, ইম্পালস, ঘাত, তারপরে হচ্ছে মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, সিম্পল হারমোনিক মোশন, পেন্ডুলামস। এটা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আমি বলবো দেখো টোটাল যে চ্যাপ্টারটা রয়েছে, আচ্ছা 2 নম্বর আগে চ্যাপ্টারটা দেখি, অসিলেশন ওয়েভস আছে, যেখানে পিরিয়ড মানে সিম্পল হারমোনিক মোশনের এই জায়গাটা ভালো করে দেখো, এখানে লেখা আছে যে কোয়ালিটেটিভ আইডিয়াস অনলি। তোমাকে বেশি ডেপথে যাওয়া দরকার নেই, সূত্রগুলো কিভাবে প্রতিষ্ঠা হলো সেটা জানা দরকার নেই, প্রত্যেকটার এক্সপ্রেশন জেনে রাখো। হয়তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তোমার ভেলোসিটি কি হয়, অ্যাক্সিলারেশন কি হয়, তারপরে হয়তো তোমাকে বললো যে মিন পজিশনে কি হয়, এক্সট্রিম এন্ডে কে জিরো হয়, কে ম্যাক্সিমাম হয়। জাস্ট প্রত্যেকটার ক্ষেত্রে বেসিক জিনিস ক্লিয়ার রাখবে। তারপর দেখো লংগিটিউডিনাল ওয়েভস আছে, স্পিড অফ মোশন আছে, ডিসপ্লেসমেন্ট রিলেশন ফর দ্য প্রোগ্রেসিভ ওয়ে আছে, প্রিন্সিপাল অফ সুপারপজিশন রয়েছে, রিফ্লেকশন অফ ওয়েভস রয়েছে, স্ট্যান্ডিং ওয়েভস ইন স্ট্রিংস, অর্গান পাইপস, ফান্ডামেন্টাল মোড অফ হারমোনিক, বিট, ডপলার এফেক্ট। কারেন্ট ইলেকট্রিসিটি পার্টের মধ্যে চলে আসো। কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে দেখো যে মেটালিক হিট কন্ডাক্টর, ওহমস ল, তারপরে হচ্ছে তোমার কার্বন রেজিস্টার্স, কালার কোড। তারপরে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইএমএফ অফ এ সেল, কম্বিনেশন অফ সেলস ইন সিরিজ ইন প্যারালাল। এই জায়গা থেকে দেখবে 3-4টে অঙ্ক থাকবে। Elementaries ideas of secondary cells, Kirchhoff's law, voltage law, Wheatstone bridge, meter bridge, potentiometer principle and its application to measure potential difference for comparing EMF to cells, measures internal of cells. এবারে কি কি জিনিস হয় টোটাল দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, অনেকে জেনেও নিয়েছো, বা যদি যদি নাও দেখে থাকো তাহলে পজ করে নিয়ে সিলেবাসটা দেখে নাও। এখানে টোটাল ফিজিক্সের সিলেবাস আছে 7টা, এবং মেনে তোমাদের কি হচ্ছে যে ফিজিক্স আর ম্যাথ এই দুটো মিলে কত থাকছে, 70 মার্কস। টাইম থাকবে কত, 1 ঘন্টা। হতে পারে ফিজিক্স আর ম্যাথমেটিক্স যদি 35+35 করে থাকে, বলা নেই কোথাও যে কম্পিউটারের থেকে কত নাম্বার থাকবে। তবে কম্পিউটারে কি আছে, সিলেবাস দেওয়া আছে। দেখো যে কম্পিউটারে সিলেবাস দেওয়া আছে, বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড প্রসেসিং ইউজিং স্প্রেডশিট, কমিউনিকেশন, তারপর হচ্ছে প্রেজেন্টেশন ইউজিং পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজার, কমিউনিকেশন, কোলাবোরেশন। তাহলে এইটুকু তুমি ধরে নিতে পারো যে কম্পিউটার থেকে হয়তো 5-6টা কোশ্চেনও থাকতে পারে। তার মানে ফিজিক্স প্লাস কম্পিউটার এইটা মিলে হচ্ছে 35 মার্কস, এবং ম্যাথামেটিক্সে থাকবে তোমার 35 মার্কস। তো 70 কোশ্চেন, 1 ঘন্টা টাইম, বেশ টাফ আছে, কোয়াইট টাফ আছে। তাই এখনই বলা যাবে না যে কত টার্গেট রাখবে। অনেকেই বলবে যে কত টার্গেট রাখবো, ঠিক আছে, এখনই বলা যাবে না যে কত টার্গেট রাখবো, ওটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের তুমি বেসিক ক্লিয়ার রাখো, বেশি গভীরে যাওয়া দরকার নেই, বেসিক ক্লিয়ার রাখো। কারণ জানবে যে 50% কোশ্চেন বেসিক থেকে থাকে, 30% কোশ্চেন মডারেট হয়, আর 20% কোশ্চেন হার্ড হয়। তুমি এই হার্ড কোশ্চেনকে বাদ দিয়ে দাও, তুমি বেসিকের যে 50% আর যে মডারেটের যে 30%, তার যদি 20%ও করতে পারো, অনেক নাম্বার। তাই এই কারণের জন্য বেশি না পড়ে কম পড়ো, কম্প্যাক্ট পড়ো। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, যাদের ক্ষেত্রে টেকনিক্যালি উইক আছে, মানে খুব একটা হয়তো ফিজিক্স টিজিক্স পারো না, তারা কিভাবে পড়বে, প্রথমে আগে এই সিলেবাসটাকে, মানে সিলেবাসটা দেখে নাও যে কোন সিলেবাসগুলো তোমার না বুঝলেও চলবে, মুখস্থ করলেও চলবে। সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেগুলো হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, এই যেগুলো আছে, এদের কম্পাঙ্ক, মানে ফ্রিকোয়েন্সি, তারপরে শক্তি, তরঙ্গদৈর্ঘ্য, বা হয়েছে ওয়েভ লেন্থ, কার কত বেশি, তারপরে এদের অ্যাপ্লিকেশন কি কাজে ব্যবহার করা হয়, এইগুলো জাস্ট মুখস্থ করলেই হবে। এখানে তো বেশি বোঝার মানে কোনো কিছু বোঝার দরকার নেই। সহজ চ্যাপ্টারের মধ্যে দেখো লাস্টের চ্যাপ্টারটা আছে লজিক গেটের বিভিন্ন ওয়ার, অ্যান্ড, নট, ন্যান্ড, নর, এদের প্রত্যেকটা সিম্বল করবে। তারপর হচ্ছে ইকুয়েশন যেগুলো থাকে সেগুলো করবে, বুলিয়ান বীজগাণিতিক যেটাকে বলা হয়, ওইগুলো সহজ এই চ্যাপ্টারটা করবে। অনেকের ক্ষেত্রে দেখো এখানে অসুবিধা হতে পারে, যে এলসি অসিলেশন, তারপরে এলসি আর সিরিজ টিরিজ, এইগুলো একটু অসুবিধা হতে পারে, কারণ এই জায়গাগুলো একটু বোঝার আছে। আমি বলবো যে না পারলে জায়গাটা বাদ দিয়ে দাও, অসুবিধা নেই। এখানে দেখো যে হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, পোটেনশিয়াল মিটার, অ্যাম্প মিটার, ভোল্ট মিটার, যে সমস্ত ডিভাইস গুলো আছে, ওইগুলো তো একই জিনিস, মানে ওইগুলো জিনিস হচ্ছে কি মেজার করতে বা কি কাজে ব্যবহার করা হয়, ওইগুলো মুখস্থ করা জিনিস, ওইগুলোকে করো। তারপরে দেখো যে কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট যে চ্যাপ্টারটা, এটা সহজ আছে, ওহমস ল বা প্রথম যে ফান্ডামেন্টাল জিনিস আছে ওইগুলোকে টার্গেট করো। তারপরে প্রথমে দেখো 1D মোশন, 2D মোশন, রিলেটিভ মোশন, যে প্রথম ফার্স্ট চ্যাপ্টার আছে, এগুলোকে টার্গেট করো।
তো যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে ফিজিক্সটা অনেকটা বড় সিলেবাস এবং বুঝতে পারো না ঠিকঠাক, তাদের ক্ষেত্রে বলবো যে টোটাল 7খানা চ্যাপ্টার আছে, 7খানা চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টার বাদ দিয়ে দাও, যে 5টা চ্যাপ্টার করো খুব ভালো করে। এবার ম্যাথমেটিক্সের মধ্যে চলে আসে, দেখো অ্যালজেব্রা, ইরেশনাল নাম্বার, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, লগারিদম, লস অফ ইন্ডিসেস, সেট থিওরি। মোটামুটি অ্যালজেব্রা পার্টে সবগুলোই সহজ চ্যাপ্টারই আছে, ঠিক আছে, এইখানে অসুবিধা হবে না। তবে সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যে প্রত্যেকটার বেসিক বা এখানে যেটা থিওরি মানে সূত্র যেগুলো, সেই সূত্রগুলোকে ফর্মুলাগুলোকে আগে ভালো করে আয়ত্তে রাখো। কারণ 1 ঘন্টা যেহেতু টাইম, আর সত্য না মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার 1 মিনিট করেও টাইম নেই, বুঝতে পারছো যে একটা কোশ্চেন পড়ে তোমাকে 1 মিনিটের মধ্যে উত্তর করতে হবে, যেটা বেশ কঠিন। তা ওই কারণে তুমি কতটুকু জানলে সেটা কথা নয়, তুমি ওই টাইমের মধ্যে কতগুলো বেশি কোশ্চেন করে আসতে পারছো, অ্যাটেম্প করে আসতে পারছো, সেটাই বড় কথা। এবং প্রিসিয়াসলি অর্থাৎ নির্ভুলভাবে করে আসতে পারবে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে। ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখো যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, কম্পাউন্ড অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল। যদিও এখানে দেখবে যোগফল গুণফলের রূপান্তরের চ্যাপ্টার নেই, কিন্তু ওই চ্যাপ্টারটা জেনে নেবে, দেখবে অন্যান্য অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে আছে স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ সার্কেল। ক্যালকুলাসের ক্ষেত্রে আছে লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুস অফ হচ্ছে ফাংশন। এবার একটা জিনিস আমি বলবো, ধরো যদি প্রপারলি যদি ডিস্ট্রিবিউশন হয়, আমি ধরে নিলাম যে হয়তো 35 যে ভাগ বললাম, যে তোমার হয়তো থাকলো না, মানে 5 নম্বর হয়তো ম্যাথামেটিক্স থেকেই কাটা হলো, সেটা কম্পিউটারে এলো, তো 30টা আমি ধরে নিলাম ম্যাথামেটিক্স, তার মানে 4টে জন্য প্রত্যেকটা 7 থেকে 8টা করে কোশ্চেন হচ্ছে প্রতিটা জিনিস থেকে। তোমার যদি কোনো পার্ট মনে হয় যে এই পার্টটা আমি ভালো বুঝতে পারি না, যেমন ক্যালকুলাসের মধ্যে দেখবে যে ডিফারেন্সিয়েশনটা সহজ, লিমিটটা মোটামুটি সহজ, অনেকের হয়তো ইন্টিগ্রেশনে প্রবলেম হতে পারে, কারণ ইন্টিগ্রেশন অনেকটা বড় সিলেবাস। তাই ইন্টিগ্রেশনটাকে বাদ একবারে দেবে না, যেগুলো বেসিক জিনিস সেইগুলো করো, আর যেগুলো এক্সট্রা আছে সেগুলো করার দরকার নেই। কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা সহজ, মানে একটা দুটো করলেই তুমি পেরে যাবে। তো এখান থেকে ধরো দেখা গেলো যে 2টো অঙ্ক দিয়ে দিল, তো এই জায়গাটা ভালো করে করো, কারণ এটা সহজ চ্যাপ্টার, মানে একই জিনিস, মানে একটা জিনিসই শিখে নিলে পর তুমি এখান থেকে বের করে নিতে পারবে। লিমিটের ক্ষেত্রে দেখবে প্রচুর সূত্র আছে, ফান্ডামেন্টাল শুধু সূত্রগুলো মুখে মনে রাখো তাহলেই হবে। আর একটা জিনিস এখানে দেখা যায় কোঅর্ডিনেট জিওমেট্রি, 2টো মাত্র চ্যাপ্টার, স্ট্রেট লাইন আর সার্কেল। এবং জিওমেট্রি জিনিসটা কোঅর্ডিনেট কঠিন হয় না, কোঅর্ডিনেটটা সহজ হয়। তাই এই জায়গা থেকে কি করবে, এটা ভালো করে করো, কোঅর্ডিনেটটা ভালো করে করো এখান থেকে, কারণ এইখান থেকে 2টো চ্যাপ্টারে তুমি যে 7-8 নম্বর পেয়ে যায়, তাহলে কেন করবে না, কেন ছাড়বে। দেখো ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা প্রস্তুতি কোর্স করানো হয়, তোমরা যারা কন্টিনিউ যদি করতে চাও, ঠিক আছে, তোমাদের এপ্রিল থেকে ব্যাচ স্টার্ট হয়েছে, তোমরা যদি কন্টিনিউ করতে চাও ওয়্যারলেস অপারেটর তাহলে করতে পারো। ওয়্যারলেস অপারেটরের 3 দিন আপাতত লাইভ ক্লাস হয়, থার্সডে, বৃহস্পতিবার, তারপর যে শুক্রবার আর হচ্ছে এটা রবিবার হবে। এই 3টে দিন তোমাদের অনলাইনে ক্লাস হয় সন্ধ্যে 7:30 থেকে। তো ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে কোর্স ফিস আছে, যেটা নিউ ক্যান্ডিডেটদের জন্য 2,000 টাকা কোর্স ফিস আছে, ঠিক আছে, 2,000 টাকা। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বার দেওয়া আছে 7797427474, এই নাম্বারে ফোনপে বা গুগল পে করে পেমেন্টের স্ক্রিনশটটা এবং অ্যাডমিট কার্ড দিলে তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। কারণ এত ব্যস্ত থাকি বা এত ফোন ঢোকে, সেই ক্ষেত্রে সবার ফোন রিসিভ করা সম্ভব হয় না। তো তোমরা যদি জানো, বিশ্বাস থাকে, তাহলে করে দিতে পারো, অ্যাডমিশন হয়ে যাবে। আর যদি বিশেষ তাতে কোনো ডাউট বা সন্দেহ থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যদি কোনো ফোন করে যদি রিপ্লাই না পাও, তাহলে সেই ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ করবে, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবার একটা বড় জিনিস দেখো, ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে ফিজিক্স আর ম্যাথামেটিক্স মিলে কত থাকছে, 70 মার্কসের থাকছে। এইখানে একটা জিনিস দেখো, এখানে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স লেখা আছে, কিন্তু এখানে কম্পিউটার কিন্তু বলা নেই। তাই কম্পিউটারকে আমি বলবো যে কম্পিউটারের পিছনে খুব একটা ছুটে লাভ নেই, মানে বেশি টাইম ওয়েস্ট করা দরকার নেই, কারণ এখানে ফিজিক্স ম্যাথামেটিক্স বলে দিয়েছে। তো সেই হিসাবে বেশি না করাই ভালো, কারণ কি হবে না হবে বলা যাচ্ছে না। আর পার্ট 2-তে দেখো যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে, অর্থাৎ ট্রান্সলেশন শিট উইল বি প্রোভাইডেড টু ট্রান্সলেট এ প্যাসেজ ফ্রম ইংলিশ টু বেঙ্গলি আর নেপালি। অর্থাৎ ইংরাজি থেকে তোমাদের বঙ্গানুবাদ করতে হবে, বাংলায় অনুবাদ করতে হবে, বা যারা নেপালি আছো, গোর্খা যারা আছো, তাদের ক্ষেত্রে নেপালিতে অনুবাদ করতে হবে। তো এই জায়গাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বঙ্গানুবাদটা ভালো করে প্র্যাকটিস করবে। 15 মার্কস, মানে বুঝতে পারছো যে এমন হতে পারে ভালো বঙ্গানুবাদ করলে তুমি 13-14 পর্যন্ত নাম্বার পেতে পারো, আবার অনেকে হয়তো দেখা গেলো যে 7, 8, 9 এরকমও পেতে পারে। তাই ল্যাঙ্গুয়েজ পেপার এটাকে কিন্তু ভালো করে গুরুত্ব দেবে, তাহলে কি হবে যে ভালো নাম্বার এখান থেকে একটা ক্যারি মানে হয়ে যাবে। এখানে কি লেখা আছে দেখো, দ্য রিটেন এক্সামিনেশন ফর দিস টু অফ দ্য ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন উইল বি ওয়ান কন্টিনিউয়াস এক্সামিনেশন টু বি হেল্ড অ্যাট সিলেক্টেড সেন্টার্স টু বি ডিসাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দ্য
অর্থাৎ এই যে পরীক্ষাটা হবে ফাইনাল ওয়ান কন্টিনিউয়াস এক্সামিনেশন টু বি হেল্ড এট এ সিলেক্টেড সেন্টার, ঠিক আছে, একটা সেন্টারে হবে কারণ খুব বেশি ক্যান্ডিডেট হবে না। আর দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিপশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেটস ফর দ্য নেক্সট স্টেজ। একটা জিনিস মনে রাখবে, যারা প্রিলিতে খুব কম নাম্বার পেয়েছো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে মাঠে পাস করলেই চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি নেই। তার কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে রাইট আছে যে তারা কোয়ালিফাইং মার্কস একটা ফিক্স করতে পারে প্রত্যেকটার জন্য, যে এই কোয়ালিফাইং মার্কস পেলে তবে চাকরি হবে নেক্সট স্টেজের জন্য। তাই এখানে মেনের জন্য সেই জন্য তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা ফিমেল হয়তো 6.5 বা 10 এরকম কাট অফ হয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বলতে পারো পয়েন্ট। এবার চলে আসছে দেখো যে পার্সোনালিটি টেস্ট। এখানে দেখো 15 মার্কসের আছে, মানে 15 মার্কস পার্সোনালিটি টেস্ট, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই শুধুমাত্র ফিজিক্স বা ম্যাথামেটিক্সের পিছে মত ভাগো। ফিজিক্স আর ম্যাথামেটিক্স মিলে হচ্ছে 70 মার্কস, কিন্তু তোমার এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ আর পার্সোনালিটি টেস্ট এখানেও তো 30 মার্কস থাকছে। অর্থাৎ এটার প্রায় বলতে পারো যে 40%-এর একটুকু বেশি হচ্ছে। তার মানে এই 30 নম্বরের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। তুমি ম্যাথ বা ফিজিক্স ভালো পারো না মানে তোমার চাকরিটা হাতছাড়া হবে এমন কোনো ব্যাপার নেই, এইখানেও তুমি ভালো স্কোর করে নিতে পারো। কাট অফ বলছি না, এখন পরীক্ষা হলো না, কাট অফ বলছি না, একটা টার্গেট মার্কস বলছি। ধরো একটা অ্যাভারেজ ক্যান্ডিডেট যার মধ্যে টেকনিক্যাল অত ভালো মানে নেই, খুব একটা ভালো নেই, তাদের ক্ষেত্রে কি করতে হবে, ট্রান্সলেশনে তোমাকে 13 মার্কস পেতে হবে। ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমাকে 10 মার্কস, মানে 10-এর বেশি পাওয়া যাবে কিনা বলা যাচ্ছে না, 10 মার্কস মানে অনেকটাই। ফিজিক্সের ক্ষেত্রে অন্তত 40% তোমাকে তো স্কোর করতেই হবে। 40% মানে হচ্ছে প্রায় 14-15। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে মোটামুটি 50 বা 60% করতে হবে। তো এই জায়গাতে তোমাকে 17-18টা, কিন্তু আবার টাইমে পাওয়া যাবে না কারণ সময় অল্প। তো এইরকম তুমি যদি রাখো তাহলে দেখো 8-4-12-3-15-5, 1-2-3-4-5 অর্থাৎ 55, এটা 100 আউট অফ 100 মধ্যে। আমি বললাম যে যারা অ্যাভারেজ ক্যান্ডিডেট মানে যারা পারবে না তাদের পক্ষে হয়তো এই নাম্বারটার বেশি আর তোলা সম্ভব নয়। এবারে ব্যাপারটা হচ্ছে, অনেকে বলবে যে প্রিলিতেই দাদা যদি 59 কাট অফ যায় তাহলে মেনে কি এত কমে হবে? প্রিলিতে যদি 59 কাট অফ যায় তাহলে মেনে কি এত কমে হবে? তো বাস্তব অভিজ্ঞতা যেটা দেখেছি যে এখন বর্তমানে কি হচ্ছে, যে অন্যান্য চাকরি টাকরি বন্ধ, সেইভাবে নিয়োগ টিয়োগ নেই, এসএসসি টেসএসসি বন্ধ। তো অনেক ছেলে পেলে দিয়েছে, কিন্তু মাঠের ব্যাপারটা কিন্তু দেখতে হবে। প্রচুর ক্যান্ডিডেট হাইট বা ওয়েট, তারপর হচ্ছে রান, এই সমস্ত জায়গায় কিন্তু ছিটে যায়। এবং এটাই দেখা যায়, পর্যবেক্ষণ করা যায় যে বরং ভালো যাদের মার্কস থাকে সেই রকম ক্যান্ডিডেট কিন্তু বেশি মাঠে কেটে যায় বা ছিটে যায়। তাই যতজন ক্যান্ডিডেট খুব ভালো মার্কস পেয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু প্রায় 20% কি 30% ক্যান্ডিডেট কিন্তু মাঠে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটুকু মনে রাখবে। তাই প্রিলিতে এত কাট অফ হয়েছে মানে যে মেনে এত হবে সেটা এরকম কোনো ব্যাপার নেই। অবশ্যই কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, কেমন লেন্দি বা কেমন হার্ড হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। তাই এখন থেকে এই জিনিসটাই বলবে যে তোমরা সবাই বেসিক গুলোকে ক্লিয়ার রাখো, মানে প্রত্যেকটা জিনিসের বেসিক ক্লিয়ার রাখো, এবং তাড়াতাড়ির মধ্যে বা প্রতিদিন মক টেস্ট প্র্যাকটিস করো, কারণ ইংলিশ ভার্সনে তারপরে কোশ্চেন আছে। ইংলিশ ভার্সনে একটা কোশ্চেন এমন হতে পারে অনেক ক্যান্ডিডেট হয়তো ভালো নলেজ আছে কিন্তু ইংলিশের কোশ্চেনের জন্য অনেকে হয়তো বুঝতে পারছে না, এরকমটাও হতে পারে। তাই কুছ ভি হো সাকতা হয়, তাই যে কোনো অনেক কিছু ঘটতে পারে। তাই একটা জিনিসই বলবো যে কাট অফ কত কি হতে হবে বা বেশি আগে থেকে বেশি পেতে হবে এই না মোড়ে ভূত হওয়ার দরকার নেই। মানে ভালো করে এখন থেকে প্রিপারেশন শুরু করো, এবং যাদের বললাম যে টেকনিক্যাল উইক আছে তাদের ক্ষেত্রে ট্রান্সলেশন ইন্টারভিউ এই দুটোকে ভালো করে ফোকাস করবে। আর তার আগে অবস্থায় মাঠ পাস করাটা হচ্ছে আসল ব্যাপার। শেষ পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদের জন্য একটাই বার্তা, যে 7797427474 এই নাম্বারে যদি ওয়্যারলেস অপারেটরের জন্য মেনের কোর্স করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, বা যে প্রসেসটা বলেছি সেই প্রসেসে করলে পরে অ্যাডমিশন হয়ে যাবে। ক্লাস এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে, সমস্ত ক্লাসের রেকর্ডিং ভিডিও, পিডিএফ, লাইভ ক্লাসটা গুগল মিটে হয়, সমস্ত কিছু ফেসিলিটিস পেয়ে যাবে।